আচ্ছা, তাহলে আমাদের দেখো কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটগুলো যে পড়া হচ্ছে তাতে পস্টুলেট 1 এবং 2 আমাদের পড়া হয়েছিল। আজকে পস্টুলেট 3 এবং 4 এইগুলো আলোচনা করব। আসলে তোমরা যখন পড়াচ্ছি তখন বুঝতেই পারছো, যদিও আমরা একটার পর একটা পস্টুলেট বলার চেষ্টা করছি, কিন্তু এমন যে সবসময় হচ্ছে সেরকম নয় যে সব মানে তোমার কোনো একটা পস্টুলেট ধরে সেই পস্টুলেটটা একদম শেষ করে দেওয়া হচ্ছে, এরকম কিন্তু অনেক সময় করা যাচ্ছে না। যেমন ধরো পস্টুলেট 2তেই তোমরা আগের দিনে যেটা দেখেছিলে যে লাস্ট যে পার্টটা, যে আইগেন ফাংশনস অফ এ কমপ্লিট সেট ফর্মস এ সরি আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট, সেখানে তোমার এই হারমিশন অপারেটর, তারপরে হচ্ছে কমপ্লিট সেট বলতে কি, এই জিনিসগুলো ঠিক বোঝা যাবে না। মানে হারমিশন অপারেটর কাকে বলে সেইটা পস্টুলেট 2 থেকে ঠিক পরিষ্কার বুঝতে পারা যাবে না, সেটা পস্টুলেট 4 এর পরে পরিষ্কারভাবে বোঝা যাবে আর কি। ওই জন্য আমরা আজকে পস্টুলেট 3 এবং 4 এই দুটো স্টেটমেন্ট বলে দেব, বলে দিয়ে একটু আলোচনা করে নেব। কিন্তু নেক্সট আরো 3-4টে ক্লাস কিন্তু পস্টুলেট 2, 3, 4 মূলত এই তিনটের উপরে বেস করেই কিন্তু আমাদের চলবে আর কি। কম্পিউটেশন রিলেশন নিয়ে কথাবার্তা বলতে হবে, হারমিশন অপারেটর নিয়ে কথাবার্তা বলতে হবে, রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি নিয়ে কথাবার্তা বলতে হবে। আমাদের যে কয়েকটা পস্টুলেট আছে, পস্টুলেট 5টা একটা ক্লাসে শেষ হয়ে যায়, কিন্তু পস্টুলেট 2, 3, 4 আমরা আজকে 3, 4 বলে দেবো, কিন্তু নেক্সট আরো 2-3টে ক্লাস কিন্তু পস্টুলেট 2, 3, 4 তার মধ্যেই আমাদের ঘুরে বেড়াতে হবে। আমরা কি আলোচনা করেছি অলরেডি সেইটা একটুখানি সামারাইজ করে দেওয়া যাক, তারপর আমরা পস্টুলেট 3, 4 এ যাচ্ছি। তোমরা পস্টুলেট 1টা অলরেডি পড়ে ফেলেছো। What we have discussed so far, আমরা postulate 1 of quantum mechanics এটা পড়েছিলাম। আচ্ছা, postulate 1 of quantum mechanics-এ আমাদের যেটা আলোচনা করতে হচ্ছে অল অ্যাবাউট ওয়েভ ফাংশন। মানে আমরা কি কি আলোচনা করেছিলাম পরপর করে যদি বলি, তাহলে আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন বলেছিলাম, শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা স্পেশাল এমফাসিস দিয়েছিলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে। টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পস্টুলেট 5 আমাদের আলোচনা করা হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এটা মূলত আলোচনা করা হয়েছে, এবং তার যে নেচারটা, এই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেইটা নিয়ে একটু এমফাসিস দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তোমার লিনিয়ার যদি ফাংশনস হয় তাহলে তার কিছু প্রপার্টি হোল্ড করে, সেগুলো জাস্ট বলা হয়েছে। তারপরে আমরা ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি। ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলতে গেলে তার যে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেখানে বলা হয়েছিল যে উইদিন দ্য গিভেন ইন্টারভ্যাল বা উইদিন দ্য গিভেন ডোমেইন সাইটা এক হচ্ছে তোমার ফাইনাইট হতে হয়, 2 নম্বর সিঙ্গেল ভ্যালু হতে হয়, 3 নম্বর কন্টিনিউয়াস হতে হয়, আর 4 নম্বর ডিসাই ডিএক্স যেটা মানে ফার্স্ট ডেরিভেটিভটা ইজ অলসো কন্টিনিউয়াস, এটা হতে হয়। ঠিক আছে, তাহলে ওয়েভ ফাংশন তার যে অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া আর কি, সেই অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এই 4টে পড়ে। হ্যাঁ, সেইটা তুমি কি করে গ্রাফিক্যালি একটা ফাংশন অ্যাকসেপ্টেবল কিনা সেটা বোঝার জন্য আমি বলেছিলাম প্রথমে তুমি ছবিটাকে যদি এঁকে নিতে পারো, তাহলে ছবি থেকে এটা কোয়াইট অ্যাপারেন্ট যে এই 4টে ক্রাইটেরিয়া কীরকমভাবে স্যাটিসফাইড হচ্ছে। আচ্ছা, অ্যাকসেপ্টেবিলিটি ক্রাইটেরিয়া যেমন আলোচনা করেছি,
তার সঙ্গে সঙ্গে তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন যেটা, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, সেখান থেকে তোমার বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, সরি বর্ন ওপেনহাইমার বলছি, বর্নস probabilistic or statistical interpretation of wave functions, Born's probabilistic and probabilistic or বললেও হবে, and না বলে or statistical interpretation of wave function, interpretation of wave function সেটা বলেছে। মানে সাই মডিউলাস স্কোয়ার যে প্রবাবিলিটি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, এই যে বলাটা, সেটাই হচ্ছে তোমার বর্নস প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ওয়েভ ফাংশন, যেখানে বলছে কি সাই মডিউলাস স্কোয়ারটা হচ্ছে রিপ্রেজেন্ট প্রবাবিলিটি ডেন্সিটি, একটা পার্টিকুলার পয়েন্ট। এটা বলা হয়েছে। আচ্ছা, আর কি আমরা আলোচনা করেছি? আমরা আলোচনা করেছি নর্মালাইজেশন, অর্থোগোনালিটি, অর্থ নর্মালিটি, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, দেখো ওরা পস্টুলেট ওয়ানের মধ্যে মূলত এগুলো আলোচনা করেছি, ঠিক আছে? তোমরা পস্টুলেট ওয়ানটা ভালো করে পড়ে নিয়েছো? কিছু অসুবিধা আছে পস্টুলেট ওয়ানটায়? আমি পড়িয়েছিলাম, এই যে কনসেপ্টগুলোর কথা বলা হচ্ছে সেগুলো সব ঠিক আছে তো? দেখেছো? হ্যাঁ, দেখেছো একবার, মানে পস্টুলেট ওয়ানটা একবার দেখেছো সবাই? কোয়ান্টাম মেকানিক্স কিন্তু দিনের পরে দিনে করে না ফেললে সব ভুলে যাবে, কিন্তু পস্টুলেট 1 2 জানলে তবে পস্টুলেট 3 তুমি বুঝতে পারবে। কিরে পড়েছিস শুভ? আচ্ছা আচ্ছা, পরের ক্লাসে যেটা পড়ানো হয়েছিল সেটা পস্টুলেট 2। পস্টুলেট 2তে হচ্ছে অল অ্যাবাউট অপারেটর, অল অ্যাবাউট কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, এইটা নিয়ে ডিসকাশন হয়। আচ্ছা, এইখানে তোমার লিনিয়ার অপারেটর কাকে বলে? লিনিয়ার অপারেটরের ডেফিনেশন, তার এক্সাম্পল, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পার্টিকুলারলি। তারপরে হাউ ক্যান ওয়ান কনস্ট্রাক্ট quantum mechanical operator corresponding to a ক্লাসিক্যাল অবজারভেবল, সেটা বলা হয়েছে যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল এর করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তুমি কেমন করে কনস্ট্রাক্ট করবে মেকানিক্যালি, সেইটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এটা। আচ্ছা, আমরা এই কনটেক্সটে আইগেন ভ্যালু ইকুয়েশন কি, এইটা নিয়ে কিছু কথাবার্তা আমরা বলে ফেলেছি। আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে আমি কি বুঝছি, এবং আইগেন ভ্যালু ইকুয়েশনের সঙ্গে সঙ্গে সার্টেনলি ডিজেনারেসি কনসেপ্টটা তোমার চলে আসছে। ডিজেনারেসি জিনিসটা কি আর কি সেটাও বলে দেওয়া হয়েছে। তাহলে পস্টুলেট 2তে মূলত অপারেটর নিয়ে কথাবার্তা বলা হয়েছে। পস্টুলেট 1-এ আমরা ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছি, পস্টুলেট 2তে হচ্ছে আমরা অপারেটর নিয়ে কথাবার্তা বলেছি। তাহলে আগের দিনে যে পস্টুলেট 2টা পৌলমী পড়িয়েছিল তাতে করে কারো কিছু অসুবিধা আছে? সবকিছু বুঝতে পেরেছিলে? কোনো সমস্যা আছে? করেছো? আগের দিনে ক্লাসটা করেছো?
ঠিক আছে তো? এটা। এবারে আজকে আমি তাহলে কি আলোচনা করতে চাইছি? What we want to discuss today. What we want to discuss today. আজকে আমি কি আলোচনা করতে চাইছি? দেখো, আজকে আমি যেটা আলোচনা করতে চাইছি সেটা বেসিক্যালি হচ্ছে পস্টুলেট 2 এন্ড পস্টুলেট 3 অফ কোয়ান্টাম মেকানিক্স। পস্টুলেট 3 অফ কোয়ান্টাম মেকানিক্স প্রথমে আলোচনা করব, তারপরে পস্টুলেট 4 অফ কোয়ান্টাম মেকানিক্স আমরা আলোচনা করব। মানে পস্টুলেট 3 এবং 4 এটাকে ছোট করে সামারাইজ করে দুটোই আজকে বলে দেওয়া সম্ভব। মানে আগে যেমন দুদিনে দুটো আলাদা পস্টুলেট বলা হয়েছে, পস্টুলেট 3 4 দুটোকে একই দিনে বা আজকেই বলে দেওয়া সম্ভব। মানে বলেও দিচ্ছি, আমি পিপিটি ব্যবহার করে বলবো, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু এর মানে এই নয় যে পস্টুলেট 4 পর্যন্ত সমস্ত ডিসকাশনস হয়ে গেল। আমরা এর পরে দেখবে 4-5টা ক্লাস দেব। 4-5টা ক্লাস কিন্তু মূলত পস্টুলেট 2 3 4 এগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং পস্টুলেট 1 এর ইনফরমেশনটা সেখানে লেগে যাবে। মানে পস্টুলেট 1 2 3 4 ডাটা এই চারটাকে কাজে লাগিয়ে আমরা আরো খানচারেক ক্লাস আমাদের দিতে হবে। আমরা কমিউটেশন রিলেশনস নিয়ে অন্তত একটা ক্লাস দেবো। আমরা হারমিশন অপারেটর নিয়ে দুটো ক্লাস দিলে ভালো হয়, কিন্তু অন্তত পক্ষে একটা আমাকে দিতে হবে। তারপরে কোয়ান্টাম মেকানিক্সে বিভিন্ন রিপ্রেজেন্টেশন হয়। আমরা যে রিপ্রেজেন্টেশনের কথা বলি তাকে বলে সোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন। এছাড়া আরো হাইসেনবার্গ ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন হয়, ব্রাকের নোটেশন বা ডিরাক রিপ্রেজেন্টেশন হয়। সেগুলো কি করে মেকানিক্যালি করতে হয় সেটা নিয়ে আমাদের কিছুটা আলোচনা সার্টেনলি থাকবে। এটা আর কিছু থিওরেমস আছে কোয়ান্টাম মেকানিক্স আছে, সেগুলো আমরা বলবো। তারপরে আমরা এই 3-4 ক্লাস হয়ে যাওয়ার পরে তারপরে পস্টুলেট 5-এ যাবো আর কি। করে টোটাল 8টা-9টা ক্লাস আমাদের লাগে। 3টে ক্লাস ধরে এখন চলছে, আরো সব মিলে ধরে না 5টা থেকে 6টা ক্লাস আমাদের লাগবে। টোটাল 8-9টা ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের এই পস্টুলেটস বা মেকানিক্স যে পার্টটা, সেই মেকানিক্স পার্টটা আমরা করে নিতে পারবো। তাহলে আমরা শুরু করি পস্টুলেট 3 দিয়ে। আগে দেখো, আগের দিন আইগেন ভ্যালু ইকুয়েশনটা তোমরা কাকে বলে পড়েছো। আইগেন ভ্যালু ইকুয়েশন কাকে বলে না, কোন একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দেবে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। যেমন আমি বলেছিলাম, ধরো ডিডিএক্স একটা অপারেটর, সেটা ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করলে আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স হচ্ছে, অর্থাৎ ই টু দি পাওয়ার আলফা এক্স সেই ফাংশনটাকে ফেরত পাচ্ছ, তার আগে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার আছে, সেটা হচ্ছে আলফা। তা কোন একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে কিন্তু সেই ফাংশনটা ফেরত দেবে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, তাকে আইগেন ভ্যালু ইকুয়েশন বলে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, এই যে এইচ আই ইকুয়াল টু ই সাই, এটাকে তুমি এইরকম ভাবে ভাব, এটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, এটাকে এইরকম ভাবে পড়তে পারো যে সাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ অপারেটর এইচ উইথ দ্য আইগেন ভ্যালু ই। মানে কথায় বলবে এইরকম ভাবে, সাই ইজ দ্য আইগেন ফাংশন অফ অপারেটর এইচ উইথ দ্য আইগেন ভ্যালু ই। এটা তাহলে এই ধরনের ফাংশন মানে যদি ইকুয়েশন থাকে যে একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। এবং এই যে এইচ আই ইকাল টু ইসাই, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখানে ব্যাপারটা কি দেখো, যে এইচ হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর বা টোটাল এনার্জি অপারেটর। দেখো, এই টোটাল এনার্জি অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে যদি এটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে, তাহলে আইগেন ভ্যালুটাই কিন্তু করসপন্ডিং এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। তার মানে একটা ক্লাসিক্যাল অবজারভেবল এনার্জি, সেটাকে পাচ্ছ কি করে? ক্লাসিক্যাল অবজারভেবল এনার্জিটাকে পাচ্ছ অ্যাজ দ্য আইগেন ফাংশনস অফ দ্য টোটাল এনার্জি অপারেটর, অর্থাৎ হ্যামিল্টনিয়ান অপারেটর। সিমিলার সিচুয়েশন অন্যান্য ক্ষেত্রেও হবে। জাস্ট যদি কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে পেতে হয়, তাহলে যেটা করতে হবে, তার যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা ওই ফাংশনের উপরে কাজ করে দেবে, সেই ফাংশন থেকে ফেরত পাচ্ছ উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার, অর্থাৎ আইগেন ভ্যালু ফেরত পাচ্ছ। যে আইগেন ভ্যালুটাই হচ্ছে ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু হয়ে যায়। সেটাই বেসিক্যালি পস্টুলেট 3 এর মধ্যে বলা হচ্ছে। বলেছে ইন এ পার্টিকুলার কোয়ান্টাম স্টেট সাই, দ্য অনলি ভ্যালুজ অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ দ্যাট কাম আউট অ্যাজ এ রেজাল্ট অফ মেজারমেন্ট are the eigenvalues of the quantum mechanical operator a cap corresponding to the classical observable. আবার রিড আউট করছি, দেখো, in a particular quantum state psi, the only values of the classical observable a that come out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator a cap corresponding to the classical observable a.
মানে কোন একটা কোয়ান্টাম স্টেট সাইতে যদি তুমি কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবলকে তুমি মেজার করতে চাও, তাহলে তুমি কি পাবে না, যে ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেতে চাইছো তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ওই ফাংশনটার উপরে কাজ করলে ওই ফাংশনটি ফেরত পাওয়া যাবে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, যেটাকে আইগেন ভ্যালু বলছি, এবং আইগেন ভ্যালুটাই হচ্ছে ওই ক্লাসিক্যাল অবজারভেবলের ভ্যালু হয়ে যাবে। যেমন দেখো, যে এক্সাম্পলটা আমি বলে স্টার্ট করলাম, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, এইচ আই ইকুয়াল টু ইসাই। এক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা সাইয়ের উপরে কাজ করে সাইকে ফেরত দিচ্ছে তো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ই, সেই ইটাই হচ্ছে আমার করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল এনার্জিটা। In the quantum state psi, energy is obtained as the eigenvalues of the energy operator or Hamiltonian operator H. ঠিক একই রকম করে ধরো আমি আরেকটা সিচুয়েশন ধর পার্টিকুলার বক্স প্রবলেম আমি দেখছি। পার্টিকুলার বক্স প্রবলেমে ইনসাইড দ্য বক্স হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার। এটা হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা হয়। এটা পার্টিকুলার বক্স প্রবলেম আমরা পরে আরো ডিটেলে পড়বো, তখন আরো ভালো করে বুঝতে পারবে যে পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে ইনসাইড দ্য বক্স। যদি তুমি কনসিডার করো ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি যেহেতু জিরো, তাহলে হ্যামিল্টনিয়ান অপারেটরটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার। আর ওয়েভ ফাংশনটা কি? ওয়েভ ফাংশন সাই এন এক্স, নর্মালাইজ ওয়েভ ফাংশন হয় রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। এবারে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা ধরো সাই এন এর উপরে কাজ করছে। পার্টিকুলার বক্সের কি ছবিটা আঁকা হয়েছে, এই যে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জি জিরো, বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, বক্স লেন্থটা হচ্ছে এল এর সঙ্গে সমান। হ্যাঁ, এটা তাহলে এইচটা সাই এন এর উপরে ধর আমি কাজ করাচ্ছি, তাহলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ার, সাইন এন এক্সটা আমি বসিয়ে দিলাম রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। তাহলে এখানে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এমটা বাইরে চলে এলো। এবারে এটা দুবার ডেরিভেটিভ করে বলে প্রথমবার ডেরিভেটিভটা যখন করছি দেখো রুট ওভার টু বাই এল বাইরে চলে এসছে, ডিডিএক্স একটা রেখে দিলাম, আরেকবার ডেরিভেটিভ করলে কস এন পাই বাই এল ইন্টু এক্স, তার সঙ্গে এন পাই বাই এল হলো। তাহলে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম রুট ওভার টু বাই এল আছে, এখানে এন পাই বাই এলটা নিয়ে চলে এলে তুমি। আর এবারে আরেকবার যখন এর উপরে ডেরিভেটিভটাকে করবে, কসের ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হয়, তাহলে মাইনাস ওয়ান ইন্টু সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, আর ভিতরের পার্টটা ডেরিভেটিভ করলে এন পাই বাই এল হলো এটা। তাহলে এবারে দেখো এখানে তোমার এই রুট ওভার টু বাই এল সাইন এন পাই বাই এলটা যদি ডান দিকে দেখে দাও, তাহলে বাকি জিনিসটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার। এবারে এইচ ক্রস মানে হচ্ছে এইচ ওভার টু পাই, অর্থাৎ এইচ ক্রস স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার বাই ফোর পাই, সেটা বসালে সেটা বেরোচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার, মানে এইটাও লিখতে পারো। অথবা যেহেতু তোমার এইচ ক্রসের ভ্যালুটা হচ্ছে এইচ ওভার টু পাই, এটা বসিয়ে দাও, বসিয়ে দিলে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার ইন্টু সাই এন এক্স হচ্ছে। তার মানে কি হলো, যে হ্যামিল্টনিয়ান অপারেটর বা টোটাল এনার্জি অপারেটরটা ওই ফাংশনের উপরে কাজ করলে সেই ফাংশনটাকে ফেরত দিতে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার। তাহলে এই যে কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ারটা হচ্ছে এন স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই এইট এম এল স্কোয়ার বা এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম এল স্কোয়ার, এটাই হচ্ছে আমার এনার্জি আইগেন ভ্যালু। অর্থাৎ পার্টিকুলার বক্সের ক্ষেত্রে কোনো একটা কোয়ান্টাম স্টেটের সাই যেটা, তার উপরে হ্যামিল্টনিয়ান অপারেটর কাজ করলে যে আইগেন ভ্যালুটা পাচ্ছ, সেই আইগেন ভ্যালুটাই হচ্ছে তোমার বেসিক্যালি এনার্জি আইগেন ভ্যালু। তাহলে দেখো, তাহলে যে পস্টুলেটটা যেটা বলা হয়েছে আর কি, সেই পস্টুলেটটা আমি পার্টিকুলার বক্সের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল হলো আমি বলে দিলাম। কি বলা হচ্ছে আবার পস্টুলেট থ্রিটা পড়ে দেখো, in a particular quantum state psi, the only values of the classical observable A that come out as a result of measurement are the eigenvalues of the quantum mechanical operator A cap corresponding to the classical observable A. মানে তুমি এমনি ওভারঅল যে শ্রোডিঞ্জার ইকুয়েশন তাতে ওই নেচারটা তো আছেই, আরো স্পেসিফিক পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি হ্যামিল্টনিয়ান অপারেটরটাকে ওয়েভ ফাংশন উপরে কাজ করালে সেই ফাংশনটাকে ফেরত দিচ্ছি তো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, এবং কনস্ট্যান্ট মাল্টিপ্লাইটাই হয়ে যাচ্ছে তোমার এনার্জি। বুঝতে পারলে জিনিসটা কি হলো? এটা কনভিন্স ব্যাপারটায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার এখানে খেয়াল করে দেখো, যে আইগেন ভ্যালু ইকুয়েশন যখন ওবের হচ্ছে,
তখন তুমি না এনার্জিটাকে আইগেন ভ্যালু হিসেবে পেয়ে গেলে। এবারে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবের না হয়, ধরো তুমি এই পার্টিকুলার বক্সের ক্ষেত্রে মোমেন্টাম অপারেটরটাকে তুমি নিলে। মোমেন্টাম অপারেটর ওয়ান ডাইমেনশনে কি হয়, মাইনাস আই এইচ কস ডি ডিএক্স হয়। আচ্ছা, এবার এই মোমেন্টাম অপারেটরটা ফাংশনের উপরে কাজ করলে সেই ফাংশন থেকে ফেরত পাচ্ছ উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, সেটা কি আদৌ হচ্ছে? দেখো তো হচ্ছে কিনা। পিএক্স এর জায়গায় মাইনাস আই এইচ কস ডিডিএক্স আমি লিখলাম। নর্মালাইজ ওয়েভ ফাংশন √2/L সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। এবারে তুমি একবার যখন ডেরিভেটিভ করছো, মাইনাস আই এইচ কস যেমন আছে √2/L যেমন আছে, সাইনের ডেরিভেটিভ করলে কস এন পাই বাই এল ইন্টু এক্স হয়, তার সঙ্গে এখানে এন পাই বাই এল একটা চলে এলো। তাহলে দেখো সাইনটা অ্যাকচুয়ালি কসে কনভার্টেড হয়ে গেছে। তার মানে তুমি সাইন এবং কস তারা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তুমি এটাকে কোনো রকম ভাবেই একটা কনস্ট্যান্ট টাইম সাইন বা কনস্ট্যান্ট টাইম সাই এন এক্স এইরকম ভাবে লিখতে পারছো না। তার মানে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা আছে, সেই ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশনস বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটা পেয়ে গেলে। কিন্তু যদি তোমার কখনো মনে হয় যে ওই স্টেটে এনার্জিকে তুমি বের করতে চাইছো, সরি, ওই স্টেটের মোমেন্টামটাকে তুমি বের করতে চাইছো, তাহলে মোমেন্টাম অপারেটরটা ওই ফাংশনের উপরে কাজ করে, সেক্ষেত্রে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেরই করছে না। তো আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে যদি না করে, তাহলে তুমি আইগেন ভ্যালু হিসেবে মোমেন্টামটাকে অ্যাটলিস্ট পাচ্ছ না, সেটা তুমি বুঝতে পারছো। সিমিলার সিচুয়েশনে যে পজিশন অপারেটর এক্স ক্যাপ হচ্ছে এক্স ইটসেলফ, আর পজিশন অপারেটর সাইন এক্স এর উপরে যদি কাজ করা হয়, তাহলে দেখো মানে পজিশন অপারেটর মানে তো লাস্ট ক্লাসে তুমি অলরেডি দেখেছো, পজিশন অপারেটর মানে জাস্ট পজিশন ইটসেলফ, এক্স দিয়ে গুণ হয়ে গেল। তাহলে এক্স যেহেতু রয়ে গেল, দেখো এটাকেও তুমি কোনো রকম ভাবে একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স লিখতে পারছো না, কারণ এক্স তো আর কনস্ট্যান্ট নয়। কোনো একটা কনস্ট্যান্ট টাইম সাইন এক্স হিসেবে লিখতে পারছো না। তার মানে কি দাঁড়াচ্ছে, যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন বাই ডিফল্ট, মানে বাই ডেফিনেশনই হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন। কারণ দেখো এই টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এইচ আই ইকুয়াল টু ইসাই, তাকে সলভ করেই তো ওয়েভ ফাংশন পেতে হয়। কারণ ওয়েভ ফাংশনটা বাই ডিফল্টই মানে হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন হবে। কিন্তু ওই ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর বা পজিশন অপারেটর আইগেন ফাংশন হবে এর কোনো বাধ্যবাধকতা ছিল না, এবং এক্ষেত্রে সত্যি তারা আইগেন ফাংশন হচ্ছে না। সাইন এক্স ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ পিএক্স অর এক্স অপারেটর। সেখানে we cannot get momentum px and position x as the eigenvalue of the respective operator। তাহলে আইগেন ভ্যালু হিসেবে কিন্তু তুমি মোমেন্টাম বা পজিশনটাকে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের ক্ষেত্রে পেতে পারছো না। আচ্ছা, আরেকটা সিচুয়েশন দেখো, তাহলে একদম ফ্রি পার্টিকেল প্রবলেম ইন 1D। মানে ফ্রি পার্টিকেল প্রবলেম ইন 1D মানে এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা জিরো অলওয়েজ। আগেরটা কি ছিল, পোটেনশিয়াল এনার্জিটা, এই যে আগেরটা দেখো ছিল পোটেনশিয়াল এনার্জিটা বক্সের মধ্যে জিরো, বক্সের বাইরে ইনফিনিটি, কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জিটা থ্রু আউট জিরো। তার ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটরটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার, আর ওয়েভ ফাংশনটা হচ্ছে এন ই টু দি পাওয়ার আই কে এক্স হয়, যেখানে এন একটা নর্মালাইজেশন কনস্ট্যান্টের মতো, নর্মালাইজেশন কনস্ট্যান্ট দ্বারা। তাহলে এবার এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা ফাংশনের উপরে কাজ করাচ্ছি, তাহলে মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম, এটা সাই কে এক্স, হ্যাঁ ওয়েভ ফাংশনটা কে এর উপর নির্ভর করে, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কয়ার, ওয়েভ ফাংশনটাকে বসিয়ে দিলাম এন ই টু দি পাওয়ার আই কে এক্স, তাহলে সেটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম হলো। এবারে যখন তুমি করছো, দেখো এনটা কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে চলে এলো, আর ই টু দি পাওয়ার আই কে এক্স এর উপর যখন দুবার ডেরিভেটিভ হয়, প্রথমবার ডেরিভেটিভটাকে করছি, আই কেটা বাইরে চলে আসছে, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার আই কে এক্স হচ্ছে। আরেকবার যখন করবে, আরেকটা আই কে বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ার আই কে এক্স হয়ে যাবে। তারপরে এন ই টু দি পাওয়ার আই কে এক্সটা যদি সাই কে এক্স, তাহলে রইল কত, আই আই গুণ করলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, অর্থাৎ কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম সাই কে এক্স হলো। সেইটাকে তুমি জাস্ট লিখছো ই কে ইন্টু সাই কে এক্স। দেখো আবার ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন বা আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটা পেয়ে গেলে কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম। আচ্ছা, এবারে এই পার্টিকুলার এটা বাই ডিফল্ট হবেই, যেহেতু শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে ওয়েভ ফাংশন পেতে হয়, মানে এইচ সাই ইকুয়াল টু ইসাই, এখান থেকে ওয়েভ ফাংশনটা পেতে হয়, তাহলে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন হবে উইথ দ্য আইগেন ভ্যালু এনার্জি, এটা বাই ডিফল্টই হয়ে যায়। কিন্তু ওয়েভ ফাংশনটা অন্যান্য অপারেটরের আইগেন ফাংশন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। পার্টিকুলার বক্সের ক্ষেত্রে দেখলাম ওয়েভ ফাংশনটা তোমার পজিশন বা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন নয়। কিন্তু এই একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটরেরও আইগেন ফাংশন হয়ে যায়। তাই মোমেন্টাম অপারেটর মাইনাস আই স্কয়ার ডি ডিএক্স টা যখন সাই কে এক্স এর উপরে কাজ করছে, কি হচ্ছে দেখো, মাইনাস আই এইচ কস ডি ডিএক্স, এইটা হচ্ছে মোমেন্টাম অপারেটর হলো, কাজ করলো এন ই টু দি পাওয়ার আই কে এক্স এর উপরে।
তাহলে মাইনাস আই এইচ কস যেমন আছে আছে, এইটা ডেরিভেটিভ করলে এন হলো, আই কে এক্স থেকে আই কে ইট ইজ আই কে এক্স হলো, আর আই কে এক্স থেকে আই কে চলে এলো, তাহলে কত হলো কে এইচ কস সাই কে এক্স হলো। এটাই হচ্ছে তোমার পি এক্স ইন্টু সাই কে এক্স। অর্থাৎ তোমার এই পার্টিকুলার ক্ষেত্রে একদম ফ্রি পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু মোমেন্টামটা তুমি আইগেন ভ্যালু হিসেবে পেয়ে যাবে, মোমেন্টাম অপারেটর আইগেন ভ্যালু হিসেবে পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে তোমার কে এইচ কস হচ্ছে। কিন্তু পজিশনটা সেটা কিন্তু হচ্ছে না। এক্স অপারেটরটা যদি এক্স হয়, তা সাই মানে এক্স অপারেটরটা ওই ফাংশনের উপরে কাজ করলে এক্স এন টু দি পাওয়ার আই কে এক্স হলো, এটা কোনো রকমভাবে এটা কনস্ট্যান্ট টাইম সাই কে এক্স হিসেবে লিখতে পারছো না। তার মানে সাই কে এক্স ইজ নট অ্যান আইগেন ফাংশন অফ পজিশন অপারেটর এক্স, উই ক্যানট গেট পজিশন অ্যাজ অ্যান আইগেন ভ্যালু। তো আইগেন ভ্যালু হিসেবে কিন্তু আমি পজিশনটাকে পেতে পারছি না। আচ্ছা, আর একটা সিচুয়েশন, আচ্ছা ঠিক আছে আমি এইটুকু প্রথমে বলি। দেখো তাহলে যেটা কথা হচ্ছে যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয়, তাহলে আইগেন ভ্যালু হিসেবেই তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে গেলে। কিন্তু যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড না হয়, তখন কিছু একটা অন্য কিছু করতে হবে। সেটা কি করতে হবে সেটা আমরা পরে আসছি। মানে তুমি যে কোনো একটা ফাংশন, সে হ্যামিল্টনিয়ান অপারেটর মানে ওয়েভ ফাংশন, অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, সে হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন বাই ডিফল্ট, কিন্তু সে যে অন্যান্য অপারেটর, পজিশন অপারেটর, মোমেন্টাম অপারেটর, তাদের আইগেন ফাংশন এর কোনো বাধ্যবাধকতা নেই। কেউ কেউ ফর্চুনেটলি হয়ে যেতে পারে, যেমন ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন হলো, কিন্তু এটা হওয়ার কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, আরেকটা এক্সাম্পল বলি, ধরো স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্স হচ্ছে সাইমেলটেনিয়াস আইগেন ফাংশন অফ এল স্কয়ার এন্ড এল জেড অপারেটর, মানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্ট অফ দ্য স্কোয়ার অপারেটর এবং যেটা তোমার জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, তাদের দুজনেরই আইগেন ফাংশন হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। সেটা একটা পার্টিকুলার স্পেশাল কাইন্ড অফ ওয়েভ ফাংশন, যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের বা হাইড্রোজেন লাইক অন ইলেকট্রন আয়ন প্রবলেমের, যেটা তোমার অ্যাঙ্গুলার পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, যেটা সেইটাকে তুমি লিখতে পারো, অথবা রিজিড রোটারের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশন, যেটা সেটা তোমার স্ফেরিক্যাল হারমোনিক। আচ্ছা দেখো, এবারে এল স্কয়ার অপারেটরটা যদি তোমার এই ওয়াই এর উপরে কাজ করে, মানে স্ফেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করে, তাহলে এটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট করে। মানে এল স্কয়ারের ফর্মটা তুমি জানো না, কিন্তু ফর দ্য টাইম বিং তুমি মেনে নাও যে এল স্কয়ারটা যদি ওয়াই এর উপরে কাজ করে, সেটা জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কয়ার ইন্টু সাই দেয়, যেখানে যেটা হচ্ছে 0 1 2 3 4 থেকে আপ টু n মাইনাস 1 পর্যন্ত। ঠিক একই রকম করে এল জেডটা ওয়াই এর উপরে কাজ করলে হচ্ছে এম এইচ কস ইন্টু ওয়াইটা দেয়। তাহলে এবারে দেখো, এল স্কয়ার অপারেটরটা কাজ করার পরে যেটা দিল, সেটাই হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা তার স্কোয়ারের ভ্যালুটা, সেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস। আবার এখানে এই যে আইগেন ভ্যালুটা এম এইচ কস হলো, সেটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হচ্ছে এম এইচ কস। হ্যাঁ, এইটা। তাহলে তুমি দেখো যে স্ফেরিক্যাল হারমোনিক্সটা এল স্কোয়ার এবং এল জেড অপারেটরের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন, অর্থাৎ দুজনেরই আইগেন ফাংশন। তাহলে প্রথমটার ক্ষেত্রে আইগেন এল স্কোয়ারটা ওয়াই এর উপরে কাজ করলে তুমি যে আইগেন ভ্যালুটা পাবে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা, যেটা অ্যাকচুয়ালি জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার হলো, এখানে অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস হয়। এটা আমি জে দিয়ে লিখছি, রিজিড রোটার প্রবলেমটাকে মাথায় রেখে, হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে জে না লিখে এল লিখে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস এরকম লেখে। আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে এম এইচ কস। হ্যাঁ, এটা তুমি দেখতে পাচ্ছ, এল জেডটা হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে এল জেড অপারেটরটা স্ফেরিক্যাল হারমোনিক্স এই ওয়াই এর উপরে কাজ করে সেই ফাংশনটাকে ফেরত দিলে যে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, এই কনস্ট্যান্ট মাল্টিপ্লাইটাই হচ্ছে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো দেখো, তাহলে এই যে জায়গাটা আমি আলোচনা করলাম, যে তোমার পস্তুরের থিটা কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে পার্টিকেল বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন, সেই জন্য তুমি আইগেন ভ্যালু হিসেবে এনার্জিটাকে পেয়ে গেলে। কিন্তু ওয়েভ ফাংশনটা মোমেন্টাম বা পজিশন আইগেন ফাংশন নয় বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশন বা মোমেন্টামটাকে পেলে না। ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনের আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জি পেয়ে গেলে। ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টাম পেয়ে গেলে, কিন্তু সেটা পজিশনের আইগেন ফাংশন, পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে তুমি কিন্তু পজিশনটাকে আজ আইগেন ভ্যালু তুমি পেলে না। আচ্ছা, এবার হাইড্রোজেন অ্যাটম বা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে স্ফেরিক্যাল হারমোনিক্স বলে একটা ওয়েভ ফাংশন আছে। সেই ওয়েভ ফাংশনটা এল স্কোয়ার এবং এল যে দুজনেরই আইগেন ফাংশন, সেই জন্য তুমি এল স্কোয়ারটা যখন স্ফেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করছে, তোমাকে আইগেন ভ্যালু হিসেবে অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটাকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস হয়ে গেল।
আর LZ অপারেটরটা স্ফেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করলে তোমার স্ফেরিক্যাল হারমোনিক্সটাকে ফেরত দিয়ে যদি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, সেটা mh cos, এই mh cosটা হয়ে গেল জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাকে যতটুকু বলেছি এই পর্যন্ত কিছু অসুবিধা আছে? কোনো প্রবলেম থাকলে বলো, কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে বা কিছু অসুবিধা থাকলে বলো। কি কারো কিছু অসুবিধা আছে বলো? কি হলো, কারো মুখে কথা নেই কেন? কি বোঝা যাচ্ছে না কিছু? রে, কোথায় গেলি? কি বোঝা যাচ্ছে? মানে আমি আর লিখে লিখে করছি না, মানে লিখে লিখে করলে হয় একটু স্লো হয় তো। হ্যাঁ, ওই জন্য আর কি, মানে এগুলো একদম পরিষ্কারভাবে আগের এই কদিন আগেই ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, মানে ৩-৪ মাস আগেই আর কি। ওই এখন তো সব সিলেবাসটা যেটা হয়ে গেছে তোমাদের এই সেমিস্টারে, অন্যজনদের সেমিস্টার একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে তো। ওদের খুব রিসেন্টলি ক্লাসটা নিয়েছিলাম বলে আমি আর এটাকে আর লিখে লিখে করছি না, এমনি একটুখানি মানে খুব যত্ন করে লেখা আছে সেটা একটুখানি দেখে দেখে করে দিচ্ছি। আচ্ছা, এবার একটা প্রবলেম করা যাক। প্রবলেমটা হচ্ছে যে psi is an eigenfunction of a linear operator a cap with the eigenvalue alpha, so that psi is also an eigenfunction of e to the power a operator. এটা তোমাকে দেখাতে বলেছে। হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুটা কি সেটা তোমায় বলতে বলেছে। তাহলে দেখো বলছে কি না, psi is an eigenfunction of a linear operator a with the eigenvalue alpha। তার মানে কি si equal to alpha psi, এটা তোমার বলে দেওয়া হলো। এবার তোমাকে দেখাতে হবে এই সাইটা ই টু দি পাওয়ার এরও আইগেন ফাংশন হবে এবং তার আইগেন ভ্যালুটা কত তোমায় বলতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এ যখন সাই এর উপরে কাজ করবে, তাহলে ই টু দি পাওয়ার এ তার এক্সপানশনটা কত হয়? 1 প্লাস এ অপারেটর প্লাস এ অপারেটর স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এ অপারেটর কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট, সেটা সাই এর উপরে কাজ করলো। তাহলে ই টু দি পাওয়ার এ তার এক্সপানশনটাকে তুমি করে ফেললে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমটা 1 এর সাথে গুণ হলে প্রথমটা সাই হলো, তারপরটা এ সাই হলো, তারপর 1/2 ফ্যাক্টোরিয়াল এ স্কোয়ার মানে এ ইন্টু সাই হলো প্লাস ডট 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 ডট। তাহলে সাইটা সাই হিসেবে রেখে দিলাম, এ অপারেটর সাই এর উপরে কাজ করে আলফা সাই দেয়, অলরেডি এখানে বলা হয়েছে যে এ সাই ইকুয়াল টু আলফা সাই। আচ্ছা, এবার 1/2 ফ্যাক্টোরিয়াল প্রথম অপারেটরটা রেখে দিলে, পরে এ অপারেটরটা সাই এর উপরে কাজ করলে আবার আলফা সাই দিল। আচ্ছা, এবারে দেখো যেহেতু এটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, তাহলে এ অপারেটর আলফা সাই এর উপরে কাজ করা মানে হচ্ছে আলফাটাকে এগিয়ে দিয়ে এসআই তুমি লিখতে পারো। মানে যদি একটা লিনিয়ার অপারেটর হয়, আগের দিনই পড়েছো যে একটা অপারেটর যদি লিনিয়ার হয় সেটা একটা কনস্ট্যান্ট টাইম সাইয়ের উপরে কাজ করা মানে হচ্ছে কনস্ট্যান্টটা আগে হয়ে যাবে, তারপরে অপারেটরটা তোমার ওই ফাংশনের উপরে কাজ করবে, সেরকম ভাবে তুমি লিখতে পারো। তাহলে এই অপারেটরটা আলফা ইন্টু সাই যদি হয়, তাহলে আলফাটা আগে করে এসআই তুমি লিখে ফেলতে পারো। এ লিনিয়ার অপারেটর হওয়ার জন্য এটা সবসময় তুমি করতে পারো। তো ভালো, তা এটা যখন করলে তারপরে তাহলে এটা আবার সাইয়ের উপরে কাজ করে আরেকটা আলফা পেয়ে গেল, তো আলফা স্কয়ার সাই হলো প্লাস ডট 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 দিতে হবে। ডান দিক থেকে সাইকে কমন নিলে কি পড়ে থাকছে? 1 প্লাস আলফা স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। তাহলে এই ভেতরের পার্টটা ই টু দি পাওয়ার আলফা হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার এ সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা সাই। মানে পরিষ্কার দেখো, ই টু দি পাওয়ার এ অপারেটরটা সাইয়ের উপরে কাজ করে সাইটাকে ফেরত দিচ্ছে যে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। দেখো এখানে পুরো জিনিসটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। তাহলে আইগেন ভ্যালু হিসেবে কাকে পেলে? তুমি ই টু দি পাওয়ার আলফাকে পেলে। তাহলে এই যে প্রবলেমটাকে দেওয়া হয়েছে যে psi is an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, so that psi is also an eigenfunction of e to the power A. What is the eigenvalue? এই প্রবলেমটা সলিউশন করলাম। বোঝা গেছে পুরো জিনিসটা? আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো বলছি, ফাইন্ড দ্য ফর্ম অফ fx if it is an eigenfunction of ddx operator with the eigenvalue alpha। তোমাকে ফাংশনের ফর্মটাকে বের করে দেখো, একটা ফাংশন কোনো অপারেটরের আইগেন ফাংশন কিনা তুমি ইজিলি দেখাতে পারো। যে অপারেটরটা ফাংশনের উপরে কাজ করলো, কাজ করে দেখো সেই ফাংশন থেকে ফেরত পাচ্ছ উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার কিনা। এখানে একটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে ফাংশনের ফর্মটা কেমন হলে এফটা হচ্ছে
ডিডিএক্স এর আইগেন ফাংশন হবে উইথ আইগেন ভ্যালু আলফা। তাহলে কি হতে হবে তাহলে? ডিডিএক্সটা এফএক্স এর উপরে কাজ করে সেই এফেক্টকে ফেরত দিতে হবে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আলফা। এটা হতে হবে। তো ভালো। তা তুমি দেখো ডি এফএক্স বাই এফএক্স যদি তুমি করো, এটা হয়ে গেল আলফা ডিএক্স, ডান দিকে চলে গেল। মানে ডি এফএক্স বাই এফএক্স ইকুয়াল টু আলফা ইন্টু ডিএক্স হলো। এবার তুমি ইন্টিগ্রেট করছো। যখন এক্স ইকুয়াল টু 0 ধরে নাও ফাংশনটা হচ্ছে f0, যখন সেটা এক্স তখন ফাংশনটা হয়ে গেল তো এফএক্স। তাহলে ln এফএক্স বাই f0 মানে আমি যখন এই তুমি জানো এই পার্টটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ln fx হয়। এবার লিমিট যখন বসাচ্ছি ln fx বাই ln f0 ইকুয়াল টু আলফা ইন্টু এক্স হয়ে গেল ডান দিকটায়। তাহলে fx হয়ে যাচ্ছে f0 ই টু দি পাওয়ার আলফা এক্স। এটা এবারে কোন একটা ফাংশনের যে আর্গুমেন্টটা মানে যার ফাংশন আর কি সেটা যদি তোমার কনস্ট্যান্ট হয় মানে জিরো হয়, সরি সেটা যদি জিরো হয় তাহলে f0টা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্ট বেরোয়। হ্যাঁ, মানে তুমি দেখো না, ধরো বলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, x কে 0 বসাও তোমার c টা পড়ে থাকে। তাহলে কোন একটা ফাংশনে যদি তোমার মানে ভেরিয়েবলটা x টাকে 0 বসিয়ে দাও তাহলে যেটা হয় সেটা একটা কনস্ট্যান্ট পড়ে থাকে। তাহলে fx ইকুয়াল টু হলো কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার আলফা এক্স। তার মানে দেখো যদি কোনো একটা ফাংশনের ফর্ম এরকম দেখতে হয় যে fx ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট টাইম ই টু দি পাওয়ার আলফা এক্স, সেইখানে যদি ddx অপারেটর কাজ করে সার্টেনলি সেটা একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করবে এবং আইগেন ভ্যালু হিসেবে তুমি আলফাটাকে পাবে। এটা আমি ঘুরিয়ে করলাম, স্ট্রেট ফরওয়ার্ড যদি করতে বলে এই ফাংশনটাকে বলে দিল, বললো এটা তোমার ডিডিএক্স অপারেটর আইগেন ফাংশন কিনা বলো এবং আইগেন ভ্যালুটা কি হবে, তুমি করে দেখো, করলে হচ্ছে সার্টেনলি এইটা আইগেন ফাংশন অফ ডিডিএক্স অপারেটর হবে উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। এই প্রবলেমটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? ঠিক আছে তো, খুব সিম্পল প্রবলেম। মানে তুমি একবার ক্রসলি করে দেখে না, এ দেখো ধরো ডিএক্স অপারেটরটা এফএক্স এর উপরে কাজ করছে ধরো, তার মানে ডিডিএক্স অপারেটরটা কনস্ট্যান্ট কিন্তু ই টু দি পাওয়ার আলফা এক্স এর উপরে কাজ করছে। তাহলে কি হবে? ডেরিভেটিভটা করলে সি আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স, সি তো কনস্ট্যান্ট, ডিডিএক্সটা কাজ করা মানে আলফা ই টু দি পাওয়ার আলফা এক্স হয়ে গেল। তার মানে আলফা ইন্টু সি ই টু দি পাওয়ার আলফা এক্স হলো, দেখো আলফা এফ এক্স হয়ে গেল। মানে সার্টেনলি স্যাটিসফাইড হতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এবারে একটা জিনিস চলে এসে মানে পস্টুলেট 4-এ। আচ্ছা দেখো, পস্টুলেট 3 নিয়ে যখন আমি কথাবার্তা বললাম, আমি পার্টিকেল ইন এ বক্স বা ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে একটা কথা বারবার মেনশন করছিলাম, সেটা হচ্ছে যে যে ঠিক আছে ওয়েভ ফাংশনটা বাই ডিফল্ট হ্যামিল্টনিয়ান আইগেন ফাংশন বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটা পেয়ে যাচ্ছ, কিন্তু ওয়েভ ফাংশনটা দেখো মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন নয় এই পার্টিকুলার কেসে, বা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয়। সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশন বা মোমেন্টামটাকে পেতে পারবে না। একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জি পেয়ে গেছো। ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটর আইগেন ফাংশন, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টাম পেয়ে গেছো। কিন্তু পজিশনের মানে আইগেন ফাংশন নয় বলে তুমি আইগেন ভ্যালু হিসেবে পজিশনটা পাচ্ছ। তাহলে এবারে আমার তো ইচ্ছে করতেই পারে যে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে আমার পজিশনটা কত হয়, বা পার্টিকুলার বক্সের ক্ষেত্রে মোমেন্টামটা কত হয়, বা কোন একটা পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হয়, এগুলো আমার জানতে ইচ্ছে করতেই পারে। তো সেটা তুমি জানবে কি করে? আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হচ্ছে না বলে আইগেন ভ্যালু হিসেবে তো পাচ্ছ না। পস্টুলেট 3 তো একটা সুবিধা আমায় বলেছিল যে যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হয় তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি ক্লাসিক্যাল অবজারভেবলটাকে পেয়ে যাবে। কিন্তু আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট না হলে এবার উপায় একটা বের করতে হবে, সেই উপায়টাই হচ্ছে পস্টুলেট 4। পস্টুলেট 4 কি বলছে যে অ্যাভারেজ ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ in a quantum state psi can be obtained from the equation a average equal to integral over all space psi star a operator psi theta by integral over all space psi star psi theta। মানে বেসিক্যালি psi হচ্ছে ওয়েভ ফাংশন, এ হচ্ছে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা। তাহলে কোন একটা কোয়ান্টাম স্টেট psi-তে এই ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এই ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star a operator psi theta বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star psi theta। একটা স্পেশাল কেসে যদি ওয়েভ ফাংশন নর্মালাইজ হয়ে যায় তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star psi theta সেটা 1 হয়ে যায়, তখন অ্যাভারেজ ভ্যালুটাকে তুমি লিখতে পারবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi star a operator psi theta। আচ্ছা, এবারে দেখো কথাটা হচ্ছে যে এই যে অ্যাভারেজ ভ্যালু নিয়ে আমি কথাবার্তা বলছি, তাহলে ইউটিলিটিটা কোথায়?
দেখো যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে দেখবে আইগেন ভ্যালুও যা অ্যাভারেজ ভ্যালুও তাই, সেখানে কোনো ইউটিলিটি নেই। সেটা আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরো ইফ আইগেন ভ্যালু ইকুয়েশন ইজ ওবেড, দ্যাট ইজ এসআই ইকুয়াল টু আলফা সাই হয়, যেখানে আলফাটা আইগেন ভ্যালু, তখন দেখবে এর অ্যাভারেজ ভ্যালু আর করসপন্ডিং আইগেন ভ্যালু দুটো সমান হয়ে যাচ্ছে। দেখো যেহেতু সাই ইজ এন আইগেন ফাংশন অফ এ অপারেটর উইথ আইগেন ভ্যালু আলফা, তাহলে এসআই ইকুয়াল টু আলফা সাই। এবার আমি এর অ্যাভারেজ ক্যালকুলেট করবো, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই দিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটাও। এবার এসআই এর জায়গায় তুমি আলফা সাই বসিয়ে দাও, এসআই এর জায়গায় আলফা সাই তুমি বসিয়ে দিলে, আলফাটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেলো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা হলো। আর এবারে কোন একটা অ্যাকসেপ্টেবল ফাংশন হতে গেলে সেটা স্কোয়ার ইন্টিগ্রেবল হবে, অর্থাৎ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই দিটা, সেটা জিরো হওয়া চলবে না, ইনফিনিটি হওয়া চলবে না। জিরো ইনফিনিটি দুটোই যদি না হয় তাহলে উপর নিচেটা জাস্ট কেটে চলে গেল, কেটে গিয়ে সেটা তোমার আলফা হয়ে গেল। তোমার দেখো যেটাই অ্যাভারেজ ভ্যালু সেটাই হচ্ছে আইগেন ভ্যালু হয়ে যাচ্ছে। অর্থাৎ আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবের হয় তাহলে অ্যাভারেজ ভ্যালু করার দরকারই নেই, যেটাই আইগেন ভ্যালু সেটাই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু হয়ে যাবে। কিন্তু ধরো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে কি নর্মালাইজ ওয়েভ ফাংশনটা তুমি নিয়েছিলে, সেটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে তুমি আইগেন ভ্যালু হিসেবে মোমেন্টামটাকে পাচ্ছ না, বা সেটা পজিশন অপারেটর আইগেন ফাংশন নয় বলে আইগেন ভ্যালু হিসেবে তুমি পজিশনটাকে পাচ্ছ না। তার ক্ষেত্রে দেখো পস্টুলেট 3 হ্যান্ডিক্যাপ, পস্টুলেট 3 কিচ্ছু করতে পারছে না, পস্টুলেট 4 কি করছে দেখো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই পিএক্স অপারেটর সাই এক্স দিয়ে, কিন্তু নর্মালাইজ ওয়েভ ফাংশন সেখানে ডিনোমিনেটরটা আমি করলাম না। যেটা এই যে নর্মালাইজ ওয়েভ ফাংশন যদি হয়ে যায় তাহলে নিচের পার্টটা 1 হয়ে যায় বলে এটাকে লেখার দরকার নেই, আমি এখানে সেই কাজটাকেই করেছি। নর্মালাইজ ওয়েভ ফাংশনের বলতে শুধু উপরটাকে নিয়েছি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স পিএক্স অপারেটর সাই ডিএক্স। সাই এক্স হচ্ছে রুট ওভার 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, যেহেতু এই ফাংশনটা রিয়েল ফাংশন তার কমপ্লেক্স কনজুগেট করলে ওটাই পড়ে রইল, রুট ওভার 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স, পিএক্স অপারেটরটা হচ্ছে মাইনাস আই এইচ ক্রস ডিডিএক্স বসালে তুমি। তাহলে এবারে দেখো এই প্রথম ফাংশনটা যা আছে রয়ে গেল, মানে এখানে একটু করে দেওয়া হয়েছে তোমার এখানে মাইনাস আই এইচ ক্রস, আর এখানে তোমার হচ্ছে রুট ওভার 2/l, রুট ওভার 2/l মানে ওভারঅল 2/l হয়, টুটাকে ভেতরে করলে এলটাকে তুমি যা বাইরে রাখলে, মাইনাস আই এইচ ক্রস বাই এল ইন্টিগ্রাল ওভার অল স্পেস 2 ইন্টু সাইন n পাই বাই l ইন্টু এক্স, আর এই ডেরিভেটিভটাকে করে ফেললে n পাই বাই l ইন্টু কস n পাই বাই l ইন্টু এক্স। n পাই বাই এলটা তুমি বাইরে বের করে ফেললে, পরে রইল কত 2 সাইন থিটা কস থিটা, সেখান থেকে সাইন 2 থিটা হয়ে গেল, মানে ইন্টিগ্রাল 0 টু l সাইন 2n পাই বাই l ইন্টু এক্স ডিএক্স। এটা এবারে সাইনের ইন্টিগ্রেশন করলে তোমার কস হয়, তাহলে কস 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l হলো। এবার তুমি লিমিটটাকে বসাচ্ছ, বসালে দেখো মোমেন্টামটা তোমার 0 করে বেরিয়ে গেল। এটা 1 মানে l বসালে, এক্স এর জায়গায় l বসালে কস 2n পাই, কস 2 পাই ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হয়ে এটা 0 হয়, আর 0 বসালে তো তোমার 0 হচ্ছেই আর কি। সেখানে পিএক্স এর অ্যাভারেজ ভ্যালুটা তখন 0 বেরোলো। তাহলে কি হলো দেখো, তাহলে এই এক্সাম্পলটাতে কি দেখলে যে তোমার মোমেন্টাম পেতে চাইছো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে, তুমি আইগেন ভ্যালু হিসেবে পাচ্ছ না, কারণ ওয়েভ ফাংশনটা মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন নয়। কিন্তু ওয়েভ ফাংশনটা থেকে তুমি অ্যাভারেজ মোমেন্টাম বের করতে পারো, অ্যাভারেজ মোমেন্টাম যখন বের করছো সেটা তোমার 0 বেরোচ্ছে। তাহলে আইগেন ভ্যালু হিসেবে তুমি মোমেন্টামটাকে পাচ্ছ না, কিন্তু অ্যাভারেজ ভ্যালু হিসেবে তুমি মোমেন্টামটাকে বের করতে পারবে। সিমিলার সিচুয়েশন ধরো পজিশনের ক্ষেত্রে, একই রকম ভাবে নর্মালাইজ ফাংশনের জন্য পজিশন অপারেটরের পজিশনের যে অ্যাভারেজ ভ্যালু সেটা কি হচ্ছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইগেন স্টার এক্স এক্স অপারেটর সাইগেন এক্স ডিএক্স। আবার ওই তুমি সাইগেন এক্স এবং সাই এন স্টার এক্স তার ভ্যালুটা বসালে, পরীক্ষাটা দাঁড়াচ্ছে 1/l ইন্টিগ্রাল 0 টু l এক্স টু সাইন স্কয়ার n পাই বাই l ইন্টু এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা এবারে 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা, সেই ফর্মুলায় বসালাম, 2 সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস 2 থিটা বসালাম, তাহলে এটা দুটো ভাগে ভেঙে গেল। তাহলে প্রথমটা হচ্ছে 1/l ইন্টিগ্রাল 0 টু l এক্স ডিএক্স মাইনাস 1/l ইন্টিগ্রাল 0 টু l এক্স কস 2n পাই বাই l ইন্টু এক্স ডিএক্স। তাহলে প্রথম পার্টটা সহজে হয়ে যাচ্ছে, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কয়ার বাই 2, লিমিটটাকে বসালে। আর এই পার্টিকুলার কেসে তোমাকে যেটা করতে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হচ্ছে বাই পার্টস। তাহলে কি করে করছে, এটা প্রথমটা এটা দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটার ডেরিভেটিভ 1 হয়ে গেছে, এটা দ্বিতীয়টার ইন্টিগ্রেশন করে পুরোটার ইন্টিগ্রেশন। আচ্ছা এবারে দেখো তুমি যখন এই পার্টিকুলার কেসে বসাবে মানে এল এবং 0 ভ্যালুটা,
এল বসালে হচ্ছে সাইন 2n পাই, সাইন পাই ইন্টিগ্রাল মাল্টিপল 0 হয়, 0 বসালে 0 হয়ে যাচ্ছে, এখান থেকে কোনো কন্ট্রিবিউশন পেলে না। আচ্ছা, এখানে এবারে এই ভেতরের পার্টটা আরেকবার তুমি ইন্টিগ্রেশন করে নাও না। এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, 1/l, 1/l আছে, 2n পাই বাই এলটা উল্টে দিয়ে l বাই 2n পাই হয়ে গেল, আর ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে আবার মাইনাস কস 2n পাই বাই l ইন্টু এক্স বাই 2n পাই বাই l, 0 থেকে l পর্যন্ত। আবার দেখো 0 থেকে l যখন বসাবে, দেখো ওই একই কারণে 1 - 1 হয়ে যাবে বলে সেটা 0 হয়ে যাবে। এখানে তুমি l বসাও, 0 বসাও, মানে তুমি যদি বসাও তাহলে তোমার এল বসালো সেটা 1 হচ্ছে, 0 বসালো 1 হবে, 1 - 1 তো 0 হয়ে যাবে, এটা কন্ট্রিবিউট করবে। তাহলে আলটিমেটলি থাকবে কোনটা, এইটুকু পার্ট এল বাই 2। তাহলে দেখো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে অ্যাভারেজ পজিশনটা হচ্ছে এল বাই 2। তাহলে মজাটা কি হলো? মজাটা হলো যেটা, যে যেখানে পস্তুলেট 3 ফেল মেরেছিল, পস্তুলেট 3 সে কিন্তু যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট না হয়, তাহলে ওই স্টেট ওই ক্লাসিক্যাল অবজারভেবল ভ্যালুটা কি হতে পারে সেই নিয়ে কিছু কমেন্ট করতে পারে না। কিন্তু যখনই তুমি অ্যাভারেজ ভ্যালু বের করলে, দেখলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালুগুলো বেরোলো, মানে পিএক্স এর অ্যাভারেজ ভ্যালু তোমার বেরোলো, এক্স এর অ্যাভারেজ ভ্যালু তোমার বেরোলো, এগুলো তুমি কিন্তু করতে পারলে। তাহলে বুঝতে পারছো যে পস্টুলেট 3 থেকে পস্টুলেট 4টা অনেক বেশি ইনফরমেশন দেয়। যদি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবেট হয়, তাহলে পস্টুলেট 4 থেকে অ্যাভারেজ ভ্যালু যেটা বের করছো, আর পস্টুলেট 3 থেকে যেটা আইগেন ভ্যালু বের করছো, সেটা তো সমান হয়ে গেল, কোনো সমস্যাই নেই। তার মানে পস্টুলেট 3টা পস্টুলেট 4 দিয়ে বেসিক্যালি তুমি মানে অ্যাভারেজ ভ্যালু বা আইগেন ভ্যালু বের করার রেসপেক্টে তুমি রিপ্লেস করতে পারলে। কিন্তু এটা পস্টুলেট 4 এর আরো একটা বিউটি, সেটা হচ্ছে এই যে যেখানে পস্টুলেট 3 ফেল করেছে, কারণ আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করছে না বলে, সেখানেও কিন্তু তুমি তার অ্যাভারেজ ভ্যালুটাকে বের করে নিতে পারলে। তা বোঝা গেল পস্টুলেট 4টা কি এবং তার ইউটিলিটিটা কি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা হোমওয়ার্ক দিয়েছি, ক্যালকুলেট ই অ্যাভারেজ ফর পার্টিকুলার বক্স প্রবলেম গিভেন নর্মালাইজ ওয়েভ ফাংশন, তোমায় বলে দিয়েছে। তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তোমাকে অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ঠিক আছে? যেমন করে ইন্ডিকেট করে করতে হয়, তোমাকে সেভাবে ইন্ডিকেট করে করতে হবে। আচ্ছা, করে উত্তরটা কত বেরোবে বলো তো দেখি। পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যদি অ্যাভারেজ এনার্জিটাকে বের করে উত্তরটা কত বেরোবে, কি মনে হয়? আজকেই সেই কথাবার্তা বলা হয়েছে, দেখো। মানে আইগেন ভ্যালু কত বেরোবে, আইগেন ভ্যালু কত বেরোবে সেটা আমি আজকে করে দিয়েছি। দেখো আইগেন ভ্যালুটা কত বেরোচ্ছে না, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার বেরোচ্ছে। তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা হ্যামিল্টনিয়ান অপারেটর আইগেন ফাংশন, সেখানে আইগেন ভ্যালু হিসেবে তুমি এনার্জিটাকে পাচ্ছ, এবং সেই এনার্জিটা এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m এল স্কোয়ার বেরিয়েছে। আচ্ছা, এবারে অ্যাভারেজ ভ্যালু বের করলে কত বেরোবে? হুম, কি অ্যাভারেজ ভ্যালু কত বেরোবে বলো? কি হলো, কারো কোনো কমেন্ট নেই? তাহলে কি পড়া শুনছো না নাকি? একটু আগে তো আমি করে গেলাম যে ইফ আইগেন ভ্যালু ইকুয়েশন ইজ ওবেড, তাহলে অ্যাভারেজ ভ্যালু এবং আইগেন ভ্যালু একই হয়, করে গেলাম তো। তাহলে এই যে হোমওয়ার্ক দিয়েছি, ক্যালকুলেট ই অ্যাভারেজ ফর পার্টিকুলার ইন এ বক্স প্রবলেম গিভেন নর্মালাইজ ওয়েভ ফাংশন সাইন এক্স ইকুয়াল টু রুট ওভার 2/l সাইন n পাই বাই l ইনটু এক্স। তো সেই অ্যাভারেজ ভ্যালুর উত্তরটা কত বেরোবে? একই আসবে, সেটা হচ্ছে কথা। তাহলে অঙ্কটাকে কষলে সেটা তোমার একই আসবে, তুমি সেটা দেখতে পাবে আর কি। একই আসবে। তাহলে ই এর অ্যাভারেজ যখন ক্যালকুলেট করছো, সেটা হবে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাইন স্টার এক্স হ্যামিল্টনের অপারেটর সাইন এক্স দিয়ে, সেটা কেন? কারণ হচ্ছে অ্যাজ সাইন এক্স ইজ নর্মালাইজ। এবারে তুমি যেটা করছো,
এটা রুট ওভার অফ 2/L সাইন n পাই বাই L ইন্টু এক্স, এটা হলো এটা হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে মাইনাস h cos বাই টোয়াইস m dt বাই dx স্কোয়ার, এটা কাজ করলে আবার রুট ওভার 2/L সাইন n পাই বাই L ইন্টু এক্স এর উপরে dx, লিমিটটা হচ্ছে 0 থেকে L অবধি। তোমাকে জাস্ট এই ইন্টিগ্রেশনটা আমি করতে দিয়েছি, এই ইন্টিগ্রেশন তুমি করবে, করে আলটিমেটলি অ্যান্সারটা বেরোবে n স্কোয়ার h স্কোয়ার বাই 8m L স্কোয়ার। আমি এইটুকু কাজ তোমাকে জাস্ট করতে দিলাম, এই ইন্টিগ্রেশনটা তুমি করবে মোট কথা, ঠিক আছে? এটা তোমার কাজ। এটা আমি করে দিচ্ছি না, এটা একটু বাড়িতে একটুখানি করতে দিলাম তোমাকে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, বলছে শো দ্যাট আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন দ্য আইগেনস্টেট অফ এ অপারেটর ইজ জিরো। বলছে আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন দ্য আইগেনস্টেট অফ এ অপারেটর ইজ জিরো। সেটা তুমি কি করে দেখাবে? লেট সাই ইজ অ্যান আইগেন স্টেট অফ এ অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু আলফা। তো এস আই ইকুয়াল টু আলফা সাথে আমার বলে দেওয়া আছে, আর এর অ্যাভারেজ আমি ক্যালকুলেট করছি। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই ডিটাও, আর এ সাই এর উপরে কাজ করে আলফা সাই দেয়, অর্থাৎ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ আলফা সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। তাহলে এখানে তোমার আলফাটা বাইরে বেরিয়ে চলে গেল। এবারে যেহেতু অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন, এইটা জিরো বা ইনফিনিটি হতে পারবে না বলে উত্তরটা তোমার আলফা বেরিয়ে গেল। আচ্ছা, এবার এ স্কোয়ার অ্যাভারেজ যখন তুমি করছো, অর্থাৎ ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ স্কোয়ার অপারেটর সাই ডিটাও বা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও হয়ে যাবে, মানে অপারেটরটা যে এখানে বসে গেছে। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটরটা এ স্কোয়ার মানে এটা দুবার সাই ডিটাও হলো। এবারে দেখো প্রথমে এ সাইটা দিয়ে দেয় হচ্ছে আলফা সাই, তাহলে এই ডান দিকের এ সাইটা আলফা সাই দিয়ে দিল, আলফাটাকে বাইরে বের করে দাও, করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও হয়ে গেল। তাকে এই জিনিসটা যে অলরেডি আলফা তুমি এখানে করে রেখেছো, এই যে 1 নম্বর ইকুয়েশন অলরেডি করে রেখেছো, তাহলে আলফা ইন্টু আলফা মিলে আলফা স্কোয়ার হয়ে গেল। তাহলে এবারে দেখো আনসার্টেনটি ইন এ মানে কি, ডেল্টা যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এ, যেটা রুট ওভার অফ এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার, অর্থাৎ এটা রুট ওভার অফ আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার হয়ে গেল, অর্থাৎ সেটা জিরো বেরিয়ে গেল। ঠিক আছে, এটা তোমার জিরো বেরিয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে কি, যে আনসার্টেনটিটা জিরো, সেটাই এখানে বলা হয়েছে সো দ্যাট আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন দ্য আইগেনস্টেট অফ এ অপারেটর ইজ জিরো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার একটা বড় প্রবলেম তোমাকে আমি বাড়িতে করতে দিচ্ছি, তার আগে এখানে একটা প্রবলেম করতে দেওয়া উচিত ছিল। 1 মিনিট, এই প্রবলেমটার আগে আমি এখানে একটা প্রবলেম দিই। এটা তোমাকে বাড়িতে করতে দিচ্ছি, একটা বড় কাজ। একটা হোমওয়ার্ক প্রবলেম দিচ্ছি। তাহলে সেটা হচ্ছে কনসিডার এ free particle of mass m confined in a 1D box of length, এটা the normalized wave function is given as the normalized wave function is given as sin x equal to root over of 2 by L sin n pi by L into x, এটা। আচ্ছা, এবার আমি কি কি করতে দিই, ক্যালকুলেট
এক নম্বর হচ্ছে এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করবে, 2 নম্বর এক্স স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করবে, 3 নম্বর পিএক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করবে, 4 নম্বর পিএক্স স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করবে। আচ্ছা, সেইখান থেকে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পজিশন সিগমা যেটা রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার, এটা ক্যালকুলেট করবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মোমেন্টাম সিগমা পিএক্স রুট ওভার অফ পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ স্কোয়ার, মানে এই যে ভ্যালুগুলো ক্যালকুলেট করে সেগুলো ব্যবহার করে এটা করবে। ফাইনালি তুমি দেখাবে যেটা ফাইনালি শো দ্যাট sigma x sigma px greater than h cos by 2, that is it obeys হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তোকে দেখাতে হবে এটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাকে ওবে করছে। তা দেখো, তাহলে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে আমি এক্স এর অ্যাভারেজ এবং পিএক্স এর অ্যাভারেজ অলরেডি ক্যালকুলেট করে দিয়েছি। তা তোমাকে বাড়ি থেকে এটা করতে হবে, এক্স স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করবে, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করবে, সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিশন ক্যালকুলেট করবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম ক্যালকুলেট করবে এবং ফাইনালি দেখাবে এটা ডেল্টা সিগমা এক্স সিগমা পিএক্স আর কি, এটা গ্রেটার দ্যান এইচ কস বাই 2 হচ্ছে কিনা। আচ্ছা, এই একই রকমের প্রবলেম কিন্তু এটা হারমোনিক অসিলেটরের জন্য, যে ফর এ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর গ্রাউন্ড স্টেট নর্মালাইজড ওয়েভ ফাংশন ইজ গিভেন অ্যাজ সাই 0 x, যেটা সেটা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। এখানে আলফা একটা কনস্ট্যান্ট, যেটা রুট ওভার কে মিউ বাই এইচ কস বা মিউ ওমেগা বাই এইচ কস, এটা হচ্ছে এখানে ফোর্স কনস্ট্যান্ট, মিউটা রিডিউস মাস এগুলো। তো তোমাকে যেটা দেখাতে হবে সো দ্যাট সাই 0 x ইজ অ্যান আইগেন ফাংশন অফ হ্যামিল্টনিয়ান অপারেটর, হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু, সেটা একটা পার্টিকুলার প্রবলেম হিসেবে দিয়েছি। আর যেহেতু এটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, তার হ্যামিল্টনিয়ান অপারেটরটা হচ্ছে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডিটি বাই ডিএক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার, এটা। আর তারপরে ফাইন্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ অ্যাভারেজ এনার্জি ই অ্যাভারেজ, এবং সেখান থেকে দেখাতে বলছি যে ই অ্যাভারেজটা এই যে আইগেন ভ্যালু এর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে। তোমাকে এখানে প্রথমে আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করছে দেখে আইগেন ভ্যালু হিসেবে এনার্জিটাকে বের করতে হলো, তারপর অ্যাভারেজ ভ্যালু হিসেবে এনার্জিটাকে বের করতে হলো। তারপর আমি বললাম যে এক্স অ্যাভারেজ পিএক্স অ্যাভারেজ এক্স স্কোয়ার অ্যাভারেজ পিএক্স স্কোয়ার ক্যালকুলেট করবে, সেখান থেকে তুমি সিগমা এক্স সিগমা পিএক্স ক্যালকুলেট করবে, ফাইনালি দেখাবে যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ওবেড হয়েছে। এটা একটা বড় প্রবলেম তোমাদের দিলাম, এই প্রবলেমটা তুমি করবে, সার্টেনলি চেষ্টা করবে, হ্যাঁ করতে পারবে। নিজে নিজে একটু না কষলে কিন্তু শেখা হবে না, তাই প্রবলেমগুলো পরিষ্কারভাবে তুমি করবে। আচ্ছা দেখো, তাহলে এই যে পস্টুলেট 3 এর সাথে সাথে পস্টুলেট 4 এর যে এসেনশিয়াল যে জায়গাটা, সেই জায়গাটা আমরা বলে ফেললাম। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে এই পস্টুলেট 2, 3, 4 এই তিনটেকে মিশিয়ে আরো কিছু কিছু প্রবলেম আমাদের আলোচনা করতে হবে, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে যে এই মোর অ্যাবাউট পস্টুলেট 2, 3 and 4, এটা কমিউটেশন রিলেশনস এবং সিগনিফিকেন্স, সেইটা নিয়ে আমাদের একটা ক্লাস লাগবে, মিনিমাম একটা ক্লাস। হারমিশন অপারেটর এবং তার সঙ্গে রিলেটেড যে থিওরেমগুলো, সেটা নিয়ে তোমার 2টো ক্লাস লাগবে। এছাড়া জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি সোয়ার্জ ইনইকুয়ালিটি, এইটা নিয়ে আমাদের একটা ক্লাস বলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস সেটা এখানে বলে নিই যে মানে অন্যান্য যে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, সেটাও কিন্তু আমাদের আলোচনার বিষয়। সেটা যদিও বিএসসিতে ম্যাক্সিমাম জায়গায় সিলেবাসে তোমাকে যেরকমভাবে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন করছে সেটাই করতে দেয়, কিন্তু একটুখানি ফিজিক্স খাতা বই যদি পড়ো বা বেশ কিছু কিছু জায়গায় আলটিমেটলি শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে সব জিনিসটাকে না করে তার ব্র্যাকেট নোটেশন বা তোমার ডিরাক রিপ্রেজেন্টেশনে করে, সেইটা কি একটুখানি বুঝে নিতে হবে। তাহলে এর সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ কোয়ান্টাম মেকানিক্স, সেখান থেকে ব্র্যাকেট নোটেশন, যেটা ব্র্যাকেট নোটেশন আর কি, এইটা খুব ভালো করে একটু শিখতে হবে। তাহলে দেখবে সবকিছু যখন রিপ্রেজেন্ট করবে কত ছোট করে তুমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবে, ঠিক আছে।
তো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের পশ্চাতের 3 এবং 4 নিয়ে যে কথাটা বলার আমরা বলে ফেললাম। এবার তোমরা বলো যে কি অসুবিধা আছে, কোনো রকমের সমস্যা থাকলে বলে না। বুঝতে পেরেছো পশ্চাতের 3, 4 কি বলতে চাইছে? হ্যাঁ, এবং তার মতো করে বেশ কিছু প্রবলেমে কষা হলো। ঠিক আছে? আচ্ছা।